বাংলা দ্বিতীয় পত্র নবম দশম শ্রেণী বলো, অ্যাডমিশন কিংবা চাকরি, প্রত্যেকটি পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্র খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং অনেকের কাছে অনেক কঠিন একটি বিষয়। এই কঠিন বিষয়টিকে সহজ করে তোলার জন্য রি একাডেমি লঞ্চ করলো একটি কোর্স, যেই কোর্সে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র অর্থাৎ নবম এবং দশম শ্রেণী যে বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইটা রয়েছে, বইয়ের প্রত্যেকটি লাইন ধরে ধরে তোমাদের পড়ানো হবে। অর্থাৎ প্রত্যেকটি পরিচ্ছেদ, প্রত্যেকটি লাইন ধরে তোমাদের পড়ানো হবে এবং বুঝিয়ে দেওয়া হবে। প্রত্যেকটি পরিচ্ছেদ শেষ করার পর আমরা খুব সুন্দর করে অনুশীলনী সমাধান করব এবং প্রশ্নগুলো একটু বিশ্লেষণ করার চেষ্টা করব, কিভাবে হলো, কিভাবে এটা অ্যান্সার আসলো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কোর্সটি করার জন্য তোমাদের এক্সট্রা করে কোনো কিছুর প্রয়োজন নেই, শুধু প্রয়োজন হবে একটি নবম এবং দশম শ্রেণীর বই। আশা করি এই বইটা তোমাদের সবার হাতে হাতে রয়েছে। তো চলো দেরি না করে শুরু করি আমাদের আজকের এই ক্লাসটি। আমাদের আজকে আলোচ্য বিষয় পরিচ্ছেদ 2 বাংলা ব্যাকরণ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ব্যাকরণ নিয়ে। ব্যাকরণ আসলে কি কি নিয়ে আলোচনা করে, আজকের এই পরিচ্ছেদে আমরা এ সকল বিষয় জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা যারা পরিচ্ছেদ 1-এর ক্লাসটি করে ফেলেছো, তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে তোমরা পরিচ্ছেদ 1-এর ক্লাসটি করেছো, এবং যারা এখনো পরিচ্ছেদ 1-এর ক্লাসটি করোনি, তোমরা আগে পরিচ্ছেদ 1-এর ক্লাসটি করো, তারপরে পরিচ্ছেদ 2-এ আসো। আমরা সিকোয়েন্সলি পুরো বইটাই এক এক করে শেষ করে ফেলবো, অর্থাৎ যতগুলো পরিচ্ছেদ আছে। দেখো কি বলছে। বলছে যে ব্যাকরণে ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়। এখান থেকে কি টাইপ কোশ্চিন আসে একটু বোঝার চেষ্টা করো। কোশ্চিন আসবে যে ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করা হয় কথায়। অ্যান্সার আসবে ব্যাকরণে, অর্থাৎ ব্যাকরণে ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়। ধ্বনি, শব্দ, বাক্য ইত্যাদি বিশ্লেষণের মাধ্যমে ভাষার মধ্যকার সাধারণ কিছু বৈশিষ্ট্য খুঁজে বের করা ব্যাকরণের কাজ। তাহলে দেখো যে ভাষার মধ্যকার সাধারণ কিছু বৈশিষ্ট্য খুঁজে বের করা কার কাজ? অবশ্যই ব্যাকরণের কাজ। ব্যাকরণ গ্রন্থে এসব বৈশিষ্ট্যকে সূত্রের আকারে সাজানো থাকে। এখানে খুব সুন্দর করে একটা সংজ্ঞা দেওয়া রয়েছে, অর্থাৎ যে বিদ্যাশাখায় বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি বর্ণনা করা হয় তাকে বাংলা ব্যাকরণ বলে। তাহলে যদি কোশ্চিন আসে যে যে বিদ্যাশাখায় বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি বর্ণনা করা হয় তাকে কি বলে? তাকে বাংলা ব্যাকরণ বলে। প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় 1743 সালে পর্তুগিজ ভাষায়। অনেকবার কোশ্চিনে আসছে যে প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় কত সালে? 1743 সালে। কোন ভাষায়? পর্তুগিজ ভাষায়। এবং এর লেখক ছিলেন মানুয়েল দা আসুমসাউ। তাহলে প্রথম বাংলা ব্যাকরণের লেখক কে ছিলেন? মানুয়েল দা আসুমসাউ। এরপরে দেখো, তার বাংলা পর্তুগিজ অভিধানের ভূমিকা অংশ হিসেবে তিনি এটি রচনা করেন। এরপর 1778 সালে প্রকাশিত হয় নাথানিয়েল ব্রাসি হ্যালহেড প্রণীত ইংরেজি ভাষায়। ভালো মতো নোটিস করো, এর আগে আমরা পড়েছিলাম কোন ভাষায়? পর্তুগিজ ভাষায়। এবার কি? ইংরেজি ভাষায়। ইংরেজি ভাষায় রচিত পূর্ণাঙ্গ একটি বাংলা ব্যাকরণ। বইটির নাম এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। কোশ্চিন আসে যে এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি আসলে কে লিখেছেন? বইটি লিখেছেন নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। এরপর দেখো যে 1801 সালে উইলিয়াম কেরি এবং 1826 সালে রামমোহন রায় ইংরেজি ভাষায় আরো দুটি উল্লেখযোগ্য ব্যাকরণ রচনা করেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ 1833 সালে, কত সালে? 1833 সালে প্রকাশিত রামমোহন রায়ের গৌড়ীয় ব্যাকরণ, বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ। খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার পরীক্ষা এসেছে যে রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। কত সালে প্রকাশিত হয়? 1833 সালে। আবার কোশ্চিন কি আসে যে বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ কোনটি? বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ হলো গৌড়ীয় ব্যাকরণ। তোমরা অনেক জায়গায় শুনে থাকবে যে রামমোহন রায়ের শুরুতে রাজা দেওয়া হয়, যে রাজা রামমোহন রায় বলা হয়। আসলে রামমোহন রায় ছিলেন একজন ভারতীয় সমাজ সংস্কারক। রামমোহন রায় ছিলেন ভারতীয় সমাজ সংস্কারক এবং সে সময়কার মুঘল সম্রাট দ্বিতীয় আকবর শাহ রামমোহন রায়কে রাজা উপাধি দান করেছিলেন। রামমোহন রায় কিন্তু রাজা ছিলেন না, রাজা ছিল তার উপাধি। আমরা সময় পেলে একদিন এটাকে নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, এরপর দেখো বলেছে ব্যাকরণের আলোচ্য বিষয়। বলা হয়েছে যে ভাষা হলো বাক্যের সমষ্টি। কোশ্চিন আসবে যে বাক্যের সমষ্টি কি? ভাষা। আবার দেখো বাক্য গঠিত হয় শব্দ দিয়ে, আবার শব্দ তৈরি হয় ধ্বনি দিয়ে।
এদিক থেকে ভাষার ক্ষুদ্রতম উপাদান হলো ধ্বনি। দেখো তো, একটু উল্টা করে দেখো তো, আমরা একটা সিকোয়েন্স পেলাম না? ধ্বনি, ধ্বনি থেকে কি আসলো? শব্দ, শব্দ থেকে বাক্য, বাক্যর সমষ্টি থেকে আমরা কি পেলাম? ভাষা। ঠিক আছে? তাহলে যদি কোশ্চিন আসে যে ভাষার ক্ষুদ্রতম উপাদান কি, অ্যান্সার আসছে ভাষার ক্ষুদ্রতম উপাদান হলো ধ্বনি। এই ধ্বনি, শব্দ, বাক্য প্রত্যেকটি অংশ ব্যাকরণে আলোচ্য। অর্থাৎ এই যে ধ্বনি, শব্দ, বাক্য এ সবগুলো কথায় আলোচনা করা হয় ব্যাকরণে। এছাড়াও শব্দের ও বাক্যের বহু ধরনের অর্থ হয়, সেসব অর্থ নিয়েও ব্যাকরণ আলোচনা করা হয়। ব্যাকরণে এসব আলোচ্য বিষয় বিভক্ত হয় 4টি ভাগে। তাহলে ব্যাকরণে আলোচ্য বিষয়গুলো কয়টি ভাগে বিভক্ত? 4টি। কি কি? ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব। এই চ্যাপ্টারটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই চ্যাপ্টার থেকে একটা না একটা কোশ্চিন প্রায়ই থাকে। সো একদম মনোযোগ দিয়ে ক্লাসটা শেষ পর্যন্ত কন্টিনিউ করো, এবং যারা যারা শুরু থেকে ক্লাসগুলো দেখছো না, একদম শুরু থেকে ক্লাসগুলো করে ফেলো। দেখো, আমরা একটু আগে পড়লাম যে ব্যাকরণের আলোচ্য বিষয় টোটাল 4টি, এবং এই 4টির মধ্যে কি কি ছিল? ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব। এখন আমরা কথা বলবো ধ্বনিতত্ত্ব নিয়ে। এই ধ্বনিতত্ত্বকে আমরা ইংরেজিতে বলতে পারি ফনোলজি। ঠিক আছে? এবং ধ্বনিতত্ত্বে আলোচ্য বিষয় হলো ধ্বনি। আচ্ছা, কোশ্চিন প্যাটার্ন ধরার চেষ্টা করো যে এখান থেকে কি টাইপ কোশ্চিন আসে। আমরা একটু পড়ি, দেন আমরা কোশ্চিন প্যাটার্ন নিয়ে আলোচনা করছি। দেখো, যে লিখিত ভাষায় ধ্বনিকে যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয়, তাই বর্ণমালা সংক্রান্ত আলোচনা এর অন্তর্ভুক্ত। কোশ্চিন কি আসবে? যে বর্ণমালা সংক্রান্ত আলোচনা কিসের অন্তর্ভুক্ত? ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব নাকি অর্থতত্ত্ব? অ্যান্সার কি আসবে? ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বিষয় কি কি? বাকযন্ত্র, বাকযন্ত্রের উচ্চারণ প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জন ধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনিদল প্রভৃতি। কোশ্চিন আসবে যে বাকযন্ত্র, বাকযন্ত্রের উচ্চারণ প্রক্রিয়া এগুলো আসলে কথায় আলোচনা করা হয়? ধ্বনিতত্ত্বে, রূপতত্ত্বে, বাক্যতত্ত্বে নাকি অর্থতত্ত্বে? দেন আমাদের অ্যান্সার কি আসবে? ধ্বনিতত্ত্বে। কোশ্চিন প্যাটার্ন ধরতে পারছো? আচ্ছা, এরপর চলে আসো রূপতত্ত্ব। রূপতত্ত্বের আরো এক নাম রয়েছে, সেটা হচ্ছে শব্দতত্ত্ব, এবং এটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ এই চ্যাপ্টার থেকে যদি বিগত বছরের 10টা কোশ্চিন আসে, 10টার মধ্যে 6 থেকে 7টা কোশ্চিন আমাদের আসে এই রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব থেকে। জিনিসটা বোঝার চেষ্টা করো। রূপতত্ত্বের আরো এক নাম হলো শব্দতত্ত্ব, অর্থাৎ যেটাই রূপতত্ত্ব সেটাই কি? শব্দতত্ত্ব। কি বলছে দেখো, যে রূপতত্ত্বে শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয়। তাহলে যদি কোশ্চিন আসে শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয় কোথায়? অবশ্যই রূপতত্ত্বে। এই আলোচনায় বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ ইত্যাদি স্থান পায়। বিশেষ গুরুত্ব পায় শব্দ গঠন প্রক্রিয়া। অনেকবার পরীক্ষা এসেছে যে শব্দ গঠন প্রক্রিয়া কথায়, অর্থাৎ কথায় আলোচনা করা হয়? ধ্বনিতত্ত্বে, রূপতত্ত্বে, বাক্যতত্ত্বে নাকি অর্থতত্ত্বে? অ্যান্সার কি আসবে? রূপতত্ত্বে। আচ্ছা, এখানে আরেকটা ট্রিক্স খাটানো হয় যে এমসিকিউতে রূপতত্ত্বের জায়গায় দিয়ে দেওয়া হয় শব্দতত্ত্ব। আমরা একটু আগে শিখছি যেটাই রূপতত্ত্ব সেটাই কি? শব্দতত্ত্ব। অর্থাৎ রূপতত্ত্ব থাকলে আমরা রূপতত্ত্ব দাগাবো, যদি রূপতত্ত্ব না থাকে কি দেখাবো? শব্দতত্ত্বে। তাহলে যদি আমাদের কোশ্চিনে আসে বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া এগুলো কথায় আলোচনা করা হয়, হয় রূপতত্ত্ব না হয় কি? শব্দতত্ত্ব। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসো বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্বকে আমরা ইংরেজিতে বলতে পারি সিনট্যাক্স। ওকে? আচ্ছা, ধ্বনিতত্ত্বকে বলতে পারি আমরা ফনোলজি, রূপতত্ত্বকে মরফোলজি, এবং বাক্যতত্ত্বকে ইংরেজিতে বলতে পারি আমরা সিনট্যাক্স। দেখো কি বলছে, বাক্যতত্ত্বে বাক্য নিয়ে আলোচনা করা হয়। অবশ্যই বাক্যতত্ত্বে কি নিয়ে আলোচনা করা হবে? বাক্য নিয়ে। এটা একটা কমন সেন্স, তাই না? বাক্যের নির্মাণ এবং এর গঠন বাক্যতত্ত্বের মূল আলোচ্য। অর্থাৎ বাক্যতত্ত্বের মূল আলোচ্য বিষয় কি? বাক্যের নির্মাণ এবং গঠন। বাক্যের মধ্যে পদ ও বর্গ কিভাবে বিন্যস্ত থাকে বাক্যতত্ত্বে তা বর্ণনা করা হয়। এছাড়া এক ধরনের বাক্য কি অন্য ধরনের বাক্যে রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি ইত্যাদি হলো বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। কোশ্চেন যদি আসে যে বাক্যের রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি এগুলো কথায় আলোচনা করা হয়? শব্দতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব নাকি ধ্বনিতত্ত্বে? অ্যান্সার কি আসবে আমাদের? বাক্যতত্ত্বে।
ঠিক আছে? দেখো যে কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোভ এবং যতিচিহ্ন। এখানকার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যতিচিহ্ন। বেশ কয়েকবার পরীক্ষা এসেছে যে যতিচিহ্ন কথায় আলোচনা করা হয়। ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব নাকি অর্থতত্ত্ব? যতিচিহ্ন আলোচনা করা হয় বাক্যতত্ত্বে। ওকে? আচ্ছা, পরের পেজে আসো। দেখো কি বলা হয়েছে। অর্থতত্ত্ব। অর্থতত্ত্বকে আমরা ইংরেজিতে কি বলতে পারি বলো দেখি? অর্থতত্ত্বকে আমরা ইংরেজিতে বলতে পারি সিমেন্টিক্স। ওকে? আচ্ছা, দেখো কি বলছে যে ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ এবং বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয় সেই অংশের নাম হলো অর্থতত্ত্ব। তাহলে শব্দ, বর্গ এবং বাক্যের অর্থ নিয়ে কথা আলোচনা করা হয় অর্থতত্ত্বে। আবার দেখো যে একে বাগর্থ তত্ত্ব বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ যে অর্থতত্ত্বের আরেক নাম কি? অর্থতত্ত্বের আরেক নাম হলো বাগর্থ তত্ত্ব। আমরা একটু আগে যেমন পড়েছিলাম যে শব্দতত্ত্ব আরেক নাম কি? রূপতত্ত্ব। ঠিক সেম ভাবে অর্থতত্ত্বের আরেক নাম হলো বাগর্থ তত্ত্ব। বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগধারা প্রভৃতি বিষয় অর্থতত্ত্বে অন্তর্ভুক্ত। কোশ্চেন চলে আসবে যে বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগধারা এগুলো আসলে কোথায় আলোচনা করা হয়? এগুলো আলোচনা করা হচ্ছে কোথায়? অর্থতত্ত্বে। আচ্ছা, এই বাগধারাটা একটু আন্ডারলাইন করে ফেলবে যে বাগধারাটা প্রায়শই পরীক্ষা আসে যে বাগধারা কোথায় আলোচনা করা হয়? বাগধারা আলোচনা করা হয় অর্থতত্ত্বে। এছাড়াও দেখো যে শব্দ, বর্গ এবং বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এই অংশে আলোচনা থাকে। তাহলে শব্দ, বর্গ এবং বাক্যের ব্যঞ্জনা নিয়েও কথা আলোচনা থাকে অর্থ তত্ত্বে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, চলো আমরা পুরো চ্যাপ্টারটা অর্থাৎ পরিচ্ছেদ ২ শুরু থেকে আরেকবার রিভিশন দিয়ে ফেলি। দেখো প্রথমত আমরা কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম যে ভাষার স্বরূপ এবং প্রকৃতি নিয়ে আলোচনা করে কে? ব্যাকরণ। ঠিক আছে? এবং ভাষার মধ্যকার সাধারণ কিছু বৈশিষ্ট্য খুঁজে বের করা হলো ব্যাকরণের কাজ। তাহলে ভাষার মধ্যকার বৈশিষ্ট্য খুঁজে বের করা কার কাজ? ব্যাকরণ। এরপরে আমরা একটা ব্যাকরণের খুব সুন্দর সংজ্ঞা পড়েছিলাম। যে বিদ্যা শাখায় বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি বর্ণনা করা হয় তাকে বলা হয় বাংলা ব্যাকরণ। এরপরে আমরা বেশ কিছু ব্যাকরণের নাম পড়েছিলাম এবং সাল দেখেছিলাম। আচ্ছা, এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 1833 সালে প্রকাশিত রামমোহন রায়ের কোন ব্যাকরণ? গৌড়ীয় ব্যাকরণ। এবং বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ ছিল কোনটি? গৌড়ীয় ব্যাকরণ। এরপরে আমরা দেখলাম যে ব্যাকরণে আলোচ্য বিষয় অর্থাৎ ব্যাকরণে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়। আমরা দেখলাম ব্যাকরণে টোটাল 4টি বিষয় নিয়ে আলোচনা করা হয়। সেগুলো কি কি? ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব। ওকে, আমরা দেখলাম যে ধ্বনিতত্ত্বে আলোচ্য বিষয় ধ্বনি, বাকযন্ত্র, বাকযন্ত্রের উচ্চারণ প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, ধ্বনিতল প্রভৃতি আলোচনা করা হয় কোথায়? ধ্বনিতত্ত্বে। এরপর কি দেখলাম যে রূপতত্ত্ব এবং কি শিখেছি? রূপতত্ত্বের আরেক নাম শব্দতত্ত্ব। বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, শব্দ গঠন প্রক্রিয়া এই সকল কথা আলোচনা করা হয়। এগুলো আলোচনা করা হচ্ছে রূপতত্ত্ব বা শব্দতত্ত্বে। এরপরে আমরা পড়েছিলাম বাক্যতত্ত্ব। আমরা শিখেছিলাম যে কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোভ, যতিচিহ্ন এই সকল কিছু আসলে কথায় আলোচনা করা হচ্ছিল বাক্যতত্ত্বে। এর পরের পেজে আমরা দেখি অর্থতত্ত্ব নিয়ে আলোচনা, যেখানে কি বলা হয় যে ব্যাকরণের যে অংশে শব্দবর্গ এবং বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয় সেই অংশের নাম অর্থতত্ত্ব। আমরা আরো শিখি যে অর্থতত্ত্বে আরো একটি নাম রয়েছে, সেটি কি? বাগর্থ তত্ত্ব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের পরিচ্ছেদ ২ এর আলোচনা। তোমরা যারা সম্পূর্ণ ক্লাসটি করলে এরপর তোমরা অনুশীলনী সমাধান দেখে ফেলবে। অনুশীলনী সমাধানের জন্য আলাদা একটা প্লেলিস্ট ক্রিয়েট করা আছে। উপরে আই বাটনে অথবা ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখলাম। তোমরা অনুশীলনীর সমাধান সাথে সাথে করে ফেলো। দেখবা যে ২ পরিচ্ছেদ নিয়ে আর কোনো সমস্যার সম্মুখীন তোমাদের হতে হবে না। এরপরও যদি কোনো কিছু না বুঝো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং যারা সম্পূর্ণ ক্লাসটা করলাম অবশ্যই তোমাদের এসএসসি ব্যাচ এবং কোথা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট করে জানিয়ে দাও। এবং আমাদের এই আয়োজন তোমাদের কেমন লাগছে তাও জানাতে ভুলবা না। দেখা হচ্ছে এর পরের পরিচ্ছেদের ক্লাসে। তো যাই হোক, এটা আমাদের প্রথম কোর্স এবং আমরা এটা একটা সার্ভে করতেছি যে স্টুডেন্টদের ফ্রিতে যদি আমরা এরকম সার্ভিস দিই স্টুডেন্টরা কিরকম রেসপন্স করে। জানি না কতদিন কোর্সটা তোমাদের জন্য ফ্রিতে আপলোড করতে পারবো, সেটা তো আমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করবে।
তো আজকের এই ক্লাসটা এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের নেক্সট চ্যাপ্টারের নেক্সট ক্লাসে। এবং যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রি একাডেমির পাশেই থাকো। আল্লাহ হাফিজ।